34 বছরের মধ্যে আপনি কখনো শুনেছেন কলকাতায় একটা পুজো, সেই পুজোকে পুলিশ বন্ধ করে দেবে বলে চিঠি দিচ্ছে? এই শাসনে যতবার হয়েছে গার্ডরেল সামনে আমরা এপারে, এরকম একটা ব্যবস্থা চাই যেখানে গার্ডরেলটা পিছনে থাকবে, মানুষ তার সামনের দিকে এগিয়ে যাবে। স্থায়ী কাজ কমে গেছে, যেহেতু আমাদের এখন কাজের নিরাপত্তা কমে গেছে। আগে আপনার পিএফ ছিল, ইএসআই ছিল, গ্র্যাচুইটি ছিল, এখন তো কিছু নাই। ভোট পেলো দুর্নীতি বিরুদ্ধে কথা বলে, এখন ভোট চাইতে যাচ্ছে অন্য হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব কথা বলে। আরএসএস ঠিক যে ট্র্যাকে রাজনীতিকে আনতে চেয়েছিল, যে মন্দির মসজিদ নিয়েই বিতর্ক হবে, তৃণমূল সেই খেলাই তো খেলছে। এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি কলতান, নামটা সবাই মোটামুটি জানেন। বেঙ্গল লিবার্টিতে আজকে প্রথম সাক্ষাৎকার। আমি যেখানে সাক্ষাৎকার নিচ্ছি তার ঠিক পেছনে কলকাতা পুলিশের গার্ডরেল। কতবার এই গার্ডরেল ভাঙা হয়েছে? এইটা যতবার অন্যায় হয়েছে ততবার ভেঙেছি। এখন তৃণমূল কতগুলো অন্যায় করেছে সেই লিস্ট সকলে জানেন। হ্যাঁ। সেই যতবার অন্যায় হয়েছে ততবার গার্ডরেল ভেঙেছি, ভবিষ্যতে যতবার অন্যায় হবে ততবার ভাঙবো। খুব সিগনিফিকেন্ট কিন্তু পেছনে। গার্ডরেল পিছনে থাক, আমরা সামনের দিকে এগোই, এইটাই চাই। এই শাসনে যতবার হয়েছে গার্ডরেল সামনে আমরা এপারে, এরকম একটা ব্যবস্থা চাই যেখানে গার্ডরেলটা পিছনে থাকবে, মানুষ তার সামনের দিকে এগিয়ে যাবে। লাস্ট কবে ভাঙবে? আর জিকরের সময় বোধহয় কোনো একটা মুভমেন্ট, ওই সময় কিছু একটা এরকম হয়েছে। এখন আর হিসেব থাকে না ওইভাবে। মুভমেন্টটা থিতিয়ে গেল না কেমন মনে হচ্ছে? মুভমেন্ট থিতিয়ে গেল, সেটিং হলে তো মুভমেন্ট থিতিয়ে যাবেই। এই যে সিবিআই তদন্ত হবে ইত্যাদি হবে বলে এত হইচই হলো, সিবিআই সমস্ত তদন্ত করে দেবে, সব অপরাধীদের জেলে পাঠিয়ে দেবে, আরজি কর, সারদা নারদা, এটা ওটা। তো সিবিআই যদি কিছু করতে না পারে, মুভমেন্ট থিতিয়ে যাওয়ার জন্য যদি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়, তাহলে তো মুভমেন্টটাকে থিতিয়ে যাওয়াটা একটা পলিটিক্যাল ডিসিশনের মতো করেই আমাদের রাজ্যে হচ্ছে। শুধু আরজি কর কেন, আপনি সমস্ত মুভমেন্ট দেখুন, ওইভাবে থিতিয়ে দেওয়া হচ্ছে। কারণ মাথায় যারা আছে তারা চায় না এগুলোর তদন্ত হোক। সেটিং আপনি তো দিনের আলোর মতো স্পষ্ট। আমরা বামপন্থীরা যখন প্রথম সেটিং এর কথা বলেছিলাম, অনেকে বলেছিল যে তোমাদের এত তাড়াতাড়ি এসব বলাটা উচিত হচ্ছে না। কিন্তু সেই মানুষও কিন্তু আজকে বুঝতে পারছেন যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলে, এত গলা চড়িয়ে যে বিজেপি এত ভোট পেলো, আসলে কি আদৌ তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারছে? গোলপোস্ট অন্যদিকে চেঞ্জ হয়ে গেল। দুর্নীতির গোলপোস্টে যে বিজেপি খেলা শুরু করেছিল যে তৃণমূলের বিরুদ্ধে আমরাই তো পারবো, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছি, গোলপোস্ট তো চেঞ্জ হয়ে গেল, মাঠ তো চেঞ্জ হয়ে গেল। তাহলে দুর্নীতি তো এখন চাপা পড়ে গেল, কেন গেল? এটাই তো আমরা বলতে চাই। কিন্তু বিজেপি বলছে যে সেটিংটা হচ্ছে তৃণমূল সঙ্গে বামেরা, তার কারণ হচ্ছে হিন্দু ভোটটা বামেরা কোথাও গিয়ে তৃণমূলকে সেফ রাখতে নিজেরা টেনে নিচ্ছে। বামেরা হিন্দু ভোট, মুসলিম ভোট, খ্রিস্টান ভোট এইভাবে তো দেখেনি কখনো। এইটা বিজেপি দেখা চালু করেছে, এবং আরএসএস এর শিক্ষা নিয়েই তো তৃণমূলের জন্ম। ফলে তৃণমূল এইভাবেই দেখতে চালু করেছে। আমরা তো গরিব মানুষের ভোট, মধ্যবিত্ত মানুষের ভোট এইরকম ভাবে দেখে অভ্যস্ত। কারণ আপনি হিন্দু বলুন, মুসলিম বলুন, এই আজকে সন্ধ্যেবেলা যখন আপনি বাজারে যাবেন ফুলকপি কিনতে, আপনাকে যা দাম নেবে সেই দাম কি তার চাষি ঠিক মতো পাচ্ছে? এবার আপনি যে বাড়তি দামে কিনছেন কিন্তু চাষি দাম পাচ্ছে না ঠিক মতো, ওই চাষি হিন্দু না মুসলিম ওটা তো আপনি জানেন না। তাহলে এই এই যে দৃষ্টিভঙ্গিটা বিজেপি এবং তৃণমূল মিলে সেট করেছে, এই সেট করার দৃষ্টিভঙ্গিটাই ভুল। যেটা আমি শুরুতে বললাম, মাঠ বদলে নিয়েছে। ভোট পেলো দুর্নীতি বিরুদ্ধে কথা বলে, এখন ভোট চাইতে যাচ্ছে অন্য হিন্দু মুসলিম খ্রিস্টান এইসব কথা বলে। এইটা কেন হবে? কিন্তু এই যে হিন্দু মুসলমান এই ফ্যাক্টরটা এই মুহূর্তে তো এ রাজ্যে সত্যি বর্তমান, মানে এটা তো কোনোদিন আমরা দেখিনি, কিন্তু পোলারাইজেশনটা একদম স্পষ্ট হয়ে গেছে। এটার মূল কারণ কেন? আপনারা তাহলে 34 বছর শাসন করেছেন, ভাববার থেকে মানুষকে বস্তুবাদে আনতে পারলেন না? 34 বছরের মধ্যে এই ধরনের ঘটনা তো কখনো ঘটেনি। কিন্তু মানুষের তো চেতনার পরিবর্তন ঘটলো না। হ্যাঁ, 34 বছরের মধ্যে এই চেতনা ছিল তো। গত 13 বছর ধরে আরএসএস এর পরিকল্পনায় এই চেতনাকে ধ্বংস করার কাজ হয়েছে। 34 বছরের মধ্যে আপনি কখনো শুনেছেন কলকাতায় একটা পুজো, সেই পুজোকে পুলিশ বন্ধ করে দেবে বলে চিঠি দিচ্ছে? আপনি কখনো শুনেছেন? কখনো হয়নি। কোথায় কোন পুজো হবে না হবে সেইটা নিয়ে ভিড় কিভাবে সামলাতে হবে সেইটা পুলিশ দেখতো 34 বছর। কিন্তু কোন পুজো বন্ধ করতে হবে, কোন পুজো চালু করতে হবে, এইগুলো পুলিশ দেখতো না, কাজই ছিল না এগুলো করার। 34 বছরের মধ্যে কটা মন্দির হয়েছে? 34 বছরের বাম শাসনে কটা মসজিদ হয়েছে? এক্ষুনি কিন্তু আমাদের কাছে তথ্য নেই, কারণ হয়েছে তার মতো করে। কিন্তু এখন কোথায় মন্দির হবে আর কোথায় মসজিদ হবে এইটা নিয়ে মেন স্ট্রিমের পলিটিক্স তারা সবাই ব্যস্ত। কেন? 34 বছরে তো এগুলো প্রয়োজন ছিল না। মেন স্ট্রিম মিডিয়াও তো তাই করছে, সেটা প্রচার করছে। হ্যাঁ, মিডিয়ার একাংশ তাই করছে, রাজনীতিবিদদের মধ্যে তৃণমূল বিজেপি তাই করছে। কোথায় মন্দির, কোথায়, অথচ পশ্চিমবাংলায় মন্দির কত হয়েছে, মসজিদ কত হয়েছে, আমার জন্মের আগে কত হয়েছে, আপনার জন্মের আগে কত হয়েছে। এত রাজনীতি হয়নি, এত বিতর্ক হয়নি। কেন হয়নি? কারণ তখন দৃষ্টিভঙ্গিটা অন্য ছিল, তখন ওই গোলপোস্টটা অন্য ছিল, যে খেতে পাবো কিনা, পড়তে পাবো কিনা, স্কুলে পড়তে যাবো কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। কেন হলো? এই সেটিংটা কেন হয়েছে?
কারণ আপনি বিজেপি করুন বা বিজেপির বিরোধিতা করুন, আরএসএস এর ভাবনা আপনার মাথার মধ্যে থাকলে আপনি ওই লাইনই রাজনীতি করবেন, যেটা আমার রাজ্যে তৃণমূল সরকার করছে। আরএসএস ঠিক যে ট্র্যাকে রাজনীতিকে আনতে চেয়েছিল, যে মন্দির মসজিদ নিয়েই বিতর্ক হবে, তৃণমূল সেই খেলাই তো খেলছে। তাহলে তৃণমূলই যদি ওদের হয়ে এত ভালো ব্যাটিং করে দেয়, তাহলে আর আরএসএস এর প্রয়োজন কি পশ্চিমবাংলায় বিজেপিকে মাঠে নামানোর, কি ক্ষমতা দেওয়া? তৃণমূলই তো ওদের কাজ করে দিচ্ছে। মানে ইসলামিক সাম্রাজ্যবাদ কি কোথাও গিয়ে হচ্ছে মনে হচ্ছে? কারণ এই বাবরি মসজিদ ভাবা যায় মানে এইটা এত বিতর্কিত বিষয় হুমায়ুন কবির করলেন এবং লোকজন বলছে না আমাদের খাওয়ার দরকার নেই, আমাদের শিক্ষা দরকার নেই, আমাদের মসজিদ হলেই হবে। এইটা কিছু মানুষ বলছেন, মানে তাদের মধ্যে একটা হিস্টেরিয়ার মতো করে তৈরি করা হয়েছে। তো এইটাও এখন যে আমরা যে সিস্টেমটার মধ্যে এখন আছি, ওরা চায় মানুষের মধ্যে এই জিনিস তৈরি হোক। অতীতে আপনার আমার আগের প্রজন্ম, এটা আমাদের বরাবর ছিল যে হ্যাঁ, ছেলে মেয়েকে টাকা দিয়ে ভর্তি করাবোই না ওখানে ভর্তি। এই যে ভাবনাটা আমাদের আগের প্রজন্মতে ছিল, কোথাও কোথাও এটা বদলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে না? এই চেষ্টাটা কেন হচ্ছে? যে ওই আমাকে আমার মতো বাঁচতে দাও এর মতো, একেবারে ওই পলিসিতে, যে তুমি বাবা তোমারটুকু নিয়ে থাকো, তোমার পাশের বন্ধু, তোমার অমুক কলিগ, তোমার ওই গ্রামের কৃষক, ওদের কথা তোমারও তো ভাবার দরকার নেই। এবং যেহেতু আমাদের হাতে এখন স্থায়ী কাজ কমে গেছে, যেহেতু আমাদের এখন কাজের নিরাপত্তা কমে গেছে, আগে আপনার পিএফ ছিল, ইএসআই ছিল, গ্র্যাচুইটি ছিল, এখন তো কিছু নাই। কোন রকমের একটা কন্ট্রাকচুয়াল কাজ 6 মাস আছে কি নেই, বসের কথা না শুনলে 3 মাসের মধ্যে বাতিল হয়ে যাচ্ছে, কোনো প্রতিবাদের জায়গা থাকছে না। তাহলে এই আশঙ্কার জায়গা থেকে মানুষ আরো নিজেরটুকু আঁকড়ে ধরার চেষ্টা করছে। এই শুধু নিজেরটুকু আঁকড়ে ধরার চেষ্টাটা আসলে তৃণমূল বিজেপিকে হোক বা আরো বৃহত্তর স্ফিয়ারে হচ্ছে যে ট্রাম্পকে হোক, এই সুবিধাটা পাইয়ে দিচ্ছে যে মেজর অংশের মানুষ যে এক জায়গায় দাঁড়িয়ে কোনো একটা পলিসির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন, এই জায়গাটাকে ওরা আস্তে 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 ভেঙে দিতে পারছে। ফলে কোথাও একটা মসজিদের নাম নিয়ে রাজনীতি হচ্ছে, কোথাও একটা মন্দিরের নাম নিয়ে রাজনীতি হচ্ছে, কোথাও হচ্ছে যে একটা গোটা দেশের ব্যবস্থাটাই এমন করে দেওয়া হচ্ছে যে পুরো গোয়াজিউ লাইক হচ্ছে। এই আমাদের প্রতিবেশী দেশে যা হচ্ছে, গোটাটা এনার্কি। এই এনার্কিটার মধ্যে দিয়ে কোনো একটা পজিটিভ ভাবনা উঠে আসছে না। এইটা আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের পৃথিবীর ভবিষ্যতের পক্ষেও তো খারাপ। একটা বিষয় যে আপনি ধর্মীয় যে উগ্রবাদ তার বিরুদ্ধে কথা বলছেন, সেটা ইসলামিক হোক, সেটা হচ্ছে হিন্দু হোক, যাই হোক, হিন্দুত্ব ইসলামিক, কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি তো ফুরফুরা শরীফের একজন পীরজাদা, ঠিক আছে? ফলে তার তো একটা ধর্মীয় রাজনীতি রয়েছে, ধর্ম রয়েছে তার নেপথ্যে, তো তাকে জোটে আনতে গিয়ে আপনাদের মনে হচ্ছে না এই কথাগুলো? যে মানুষ আমাদের ভোট দেন তাদেরও নিজস্ব ধর্ম রয়েছে, কিন্তু নৌশাদ সিদ্দিকেরও একটা নিজস্ব ধর্ম রয়েছে, তার নিজস্ব বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গা কেউ আঘাত করবে না তো। আবার নৌশাদ সিদ্দিকী বক্তৃতায় যা কথা বলেন, উনি একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, একজন বিধায়ক হিসেবে যা কথা বলছেন, তাতে তো রুটি রুজির কথা আসছে, তাতে তো চাকরি বাকরির কথা আসছে, তাতে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা আসছে, যে কথাগুলো আমরাও বলেছি। ফলে তাকে জোরে রাখতে কোনো অসুবিধা নেই। তো অসুবিধা নেই এই কারণে যে ওর রাজনীতির কথা এবং বামেদের রাজনীতির কথা সেটা মিলে যাচ্ছে। উনি যদি ধর্মের কথা বলতেন, তাহলে মানে এই যা অন্যান্য ধর্মগুরুরা একাংশ যেটা বলার চেষ্টা করছেন, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, আবার সংখ্যালঘুদেরও এরকম আমাদের প্রতিবেশী দেশে তো হচ্ছেই, এই একে মারো, ওকে কাটো, ওকে ধরো, এই যে মারামারি কাটাকাটির কথা, সেটা কোনোদিন নৌশাদ তার মঞ্চে দাঁড়িয়ে তার রাজনীতির কথায় বলেছেন বলে আমি শুনিনি। আমি যা শুনেছি সেটা তো তাদের গরিব মানুষ কি করে আরো ভালো থাকবে, তার ভোটার কি করে আরো ভালো থাকবে, পরিযায়ী শ্রমিকের কেন এত যন্ত্রণা হবে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে বিজেপি সরকারের মতো করে আমার রাজ্যের তৃণমূল সরকার কেন অ্যাক্ট করা চালু করলো, এই ধরনের কথা উনি বলেছেন। ফলে জোটে রাখতে কোনো অসুবিধা নেই, তো রুটি রুজির কথাই তো হচ্ছে। কিন্তু এই নওশাদ যখন ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না, বা আপনারা অনেকেই বলেছিলেন সেটিং হয়ে গিয়েছে, সেটিং হয়ে গিয়েছে, এই জোটটাও যেটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, তার সঙ্গে হচ্ছে সংযুক্ত মোর্চা জোট, সেই জোটটাও 5 বছর ধরে আমি দেখতে পারলাম না। নওশাদের একাধিক বিরোধিতা বামেদের তরফে উঠে এসেছিল, অনেক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। তাহলে হঠাৎ করে এই 26-এর নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে নওশাদ প্রীতি বামেদের কেন? না, হঠাৎ প্রীতি ব্যাপার। বামফ্রন্ট একটা দীর্ঘদিন লড়াই আন্দোলনের জোট, আজ থেকে তো নয়, সে দীর্ঘ সময় ধরে, বছরের পর বছর ধরে লড়াই আন্দোলন, মতাদর্শের চর্চা একসাথে হতে 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 বামফ্রন্ট গড়ে উঠেছে। এবার বামফ্রন্টের বাইরেও এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়। কংগ্রেসের সাথে হয়েছে, সিপিআইএম এর লিবারেশনের সাথে হয়েছে, আইএসএফ এর সাথেও হয়েছে। এগুলো বামফ্রন্টের অংশ নয়, কিন্তু বৃহত্তর লড়াইতে এরা প্রত্যেকেই বামেদের সাথে আছে। বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে যখন আমরা মিছিল করলাম, তখন সিপিআইএম এর লিবারেশন ছিলেন। এরকম অতীতে আরো বহু ঘটনা হয়েছে, আরজি করের ঘটনা হোক, ইত্যাদি হোক, যেখানে কংগ্রেসের নেতারাও ছিলেন, আইএসএফ এর নেতারাও ছিলেন, লিবারেশনের নেতারাও ছিলেন। দীর্ঘ সময় চলতে 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 ভবিষ্যতে আবার নতুন একটা লড়াই আন্দোলনের ফ্রন্ট গড়ে উঠবে কিনা সেটা তো আলাদা প্রশ্ন, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু লড়াই আন্দোলনের ফ্রন্ট সেই চলতে চলতে নির্বাচনের সময় আরো কিছু ধর্মনিরপেক্ষ অংশ, যুক্তিবাদী অংশ, মুক্তমনা অংশ এসে জুড়ে যান। আইএসএফ সেরকমই একটা অংশ, সেটা জুড়ে যাবেন। এবার 24 সালের লোকসভার সময়
তাদের পার্টির সিদ্ধান্ত, সেটাই হয়েছে। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি, কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে এরকম কোনো কথা বলা হয়েছে বলে আমি শুনিনি। আবার এবারের লড়াইয়ের সময় উনি এসছেন, পার্টি অফিসে এসছেন, কথা হয়েছে, ভবিষ্যতে আরো কথা হবে, একসাথেই হবে লড়াই। আচ্ছা, বামপন্থায় দুটো শব্দ খুব প্রচলিত আছে, একটা শ্রেণী শত্রু, আর মাও সেতুং বলেছিলেন শত্রু শত্রু আমার বন্ধু। কংগ্রেসের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, একসময় শ্রেণী শত্রু আর এখন শত্রু শত্রু আমার বন্ধু? না না না, কথাটা হচ্ছে যে কংগ্রেসের অর্থনৈতিক নীতির বিরোধিতা বামপন্থীরা করেছে, আবার বামেদেরও এরকম বহু নীতির বিরোধিতা কংগ্রেসও করেছে। পশ্চিমবাংলা দিয়ে আপনি ধরুন, 47 সাল থেকে 2011 পর্যন্ত কখনো কংগ্রেস বিরোধী, কখনো বামপন্থীরা বিরোধী, প্রচুর লড়াই আন্দোলন হয়েছে, রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, বক্রেশ্বর হবে কিনা, হলদিয়া হবে কিনা, সেক্টর 5 হবে কিনা, সেই নিয়ে প্রচুর টানাহেচড়া হয়েছে। কিন্তু কখনো মুখ্যমন্ত্রী বা তার পরিবারের দিকে বা অন্য মন্ত্রীর দিকে আঙুল তুলে কেউ বলতে পারেনি যে এই তো বেটারা চুরি করছে, দুর্নীতি করছে, এই করেছে, ওই করেছে, এইটা হয়নি। ফলে এই লড়াইটা ছিল। এবং যখন বিজেপি এলো, এটা আমরা তখনই বলেছিলাম যে কংগ্রেসের সাথে কিছু মতাদর্শগত লড়াই অর্থনীতির প্রশ্নে ইত্যাদির প্রশ্নে আছে, কিন্তু কংগ্রেস কখনো চায়নি, বা অন্যান্য যে দলগুলো ইন্ডিয়া জোটের ব্লকের মধ্যে আছে, তারা কখনো চায়নি ভারতবর্ষের মানুষের মনটাকে, মগজটাকে বদলে দিতে, ওটাকে নির্দিষ্ট খোপের মধ্যে বন্দি করে দিতে, যেটা আরএসএস চেয়েছে। ফলে আরএসএস এর সাথে ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের তুলনা হবে না, যে আরএসএস বিজেপিকে ভোটের ফ্রন্টে দাঁড় করেছে। ফলে বিজেপির বিরুদ্ধে যতক্ষণ লড়াই, ততক্ষণ 1:1 হতে হবে, কারণ 1:3 বা 4 হয়ে গেলে আসলে শাসকের লাভ। ফলে ওই শক্তি যারা আসলে ভারতবর্ষের মানুষের মনটাকে, মগজটাকে বদলে দিতে চাইছে, যারা একটা ধর্মের ভিত্তির কথা বলছে, কিন্তু সেই ধর্মের মানুষও যখন আসামে কি উড়িষ্যায় পিটিয়ে মরছে, বিজেপির নেতারা কিন্তু রাস্তায় মিছিল করতে নামছেন না। বাংলাদেশের ঘটনায় নামছেন, গ্রাহাম স্টেন্সের সময় নামেননি, আফরাজুলের সময়ও নামেননি, এমনকি কার্বি আংলংয়ে যে মারা গেলেন বাঙালি শ্রমিক, উড়িষ্যায় যে মারা গেলেন বাঙালি শ্রমিক, তার জন্যও নামেন। ফলে এই বদল যারা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে অল আউট লড়াই করতে হবে, অল আউট, এবং সবাইকে একসাথে নিয়ে লড়াই করতে হবে। তাতে আমার বা আপনার বা অন্য কারুর ব্যক্তিগত ইগোটা কোনো ব্যাপার নয়, হওয়া উচিতও নয়। ওই শক্তি যতক্ষণ না সরছে, ততক্ষণ অবধি জাতীয় স্তরে ঐক্যবদ্ধ হয়েই আমাদের লড়াই করতে হবে। কিন্তু যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসবেন ঠিক 2011 সালের আগে, আপনাদের বিরুদ্ধে অর্থাৎ সিপিআইএম বা বামফ্রন্টের বিরুদ্ধে বেশ কিছু পার্টি, তারা কমিউনিস্ট পার্টিতেও দীক্ষিত, তারা বিরোধিতা করেছিলেন, এবং মাওবাদীরা তো ছিলেনই তার সঙ্গে, যেটা আপনারা অভিযোগ করে আসছেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রধান শত্রু হয়ে ওঠে, তাহলে বৃহত্তর জোটটা কেন নয়? বুঝতে পারলাম না। মানে বৃহত্তর জোট যেটা বলা হয়, সমস্ত কিছু দল বিভেদ ভুলে, ধর্ম ভুলে এক জায়গায় সমস্ত বৃহত্তর, মানে একটা বিভিন্ন বিরোধী পার্টিগুলোকে একত্রিত করা, এই মমতা প্রচেষ্টা কেন? বন্দ্যোপাধ্যায়ের সাথে যাওয়া মানে একসাথে, না, সেটা বলছেন? আলাদা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আলাদা করে কেন একত্রিত ভাবে কোনো পার্টি? মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বামপন্থীরা তো একজোট হয়েছে, কংগ্রেস তার সাথে আছে, আইএসএফ তার 16, সাথে সেটা তো আছে। 24 বা 26-এ তো সেটা দেখা যায়। 26-এ কি হবে সেটা তো জানা নেই। হ্যাঁ। 24-এ কংগ্রেসের সাথে জোট তো হয়েছিল। সেটা জোট ওটা বলা যায়? না না, সেটা আপনি নাই বলতে পারেন, কিন্তু 24-এ জোট হয়েছিল, হ্যাঁ। 26-এ আবার, এখন আমি যা মানে ভবিষ্যৎ দ্রষ্টা, তো আমি তো জ্যোতিষ নই, 26-এও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ফ্রন্ট হবে, কিন্তু সেখানে বিজেপি থাকতে পারবে না কখনো। কারণ ওরা যদি চাইতেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে সেটা নিয়ে আমরা লড়ব, আপনার মনে থাকবে 19, 20, 21, 22 এই সময়টা দুর্নীতির বিরুদ্ধে একটা বিরাট আন্দোলন তৈরি হচ্ছিল, চোর ধরো জেল ভরো স্লোগান চারিদিকে চড়ে গেছিল। বিজেপির নেতারাও বললেন হ্যাঁ, এবার একটা এসপার ওসপার হবে। বিরোধী দলনেতা আমার এখন যিনি আছেন, তিনি 3টে তারিখ ঘোষণা করেছিলেন 23শে ডিসেম্বরে, যে এই 3টে তারিখ ইডি সিবিআই আসবে আর তৃণমূলের 4, 3, 2 নম্বর নেতাকে তুলে নিয়ে চলে যাবে। 26-এর জানুয়ারি ফেব্রুয়ারি চলে এলো, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা আর শুভেন্দুবাবু বলতে পারছেন না। কেন পারছেন না? দিল্লির নেতারা এমন কি করলেন যে তাকে এখন হচ্ছে যে হিন্দু মুসলিমের কথা বলতে হচ্ছে? আপনি তার পুরোনো ভিডিওগুলো দেখবেন, তিনি তো বলেছিলেন যে হ্যাঁ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। আমি ছিলাম, হ্যাঁ? 3 দিনের যে ডেটটা বলেছিলেন আপনি ওখানে ছিলেন, তাহলে আপনি তো নিজেই জানেন। আজকে তাকে, তিনি ওইটা কেন বলতে পারছেন না? সাধারণ মানুষের পক্ষ থেকে তো আমরা এই প্রশ্নটাই করতে চাই যে বিজেপি মানুষের সমর্থন পেয়েছিল, দিনের আলোর মতো পরিষ্কার অনেক ভোট পেল। অনেক ভোটটা কি করে পেল? যে আমরা কেন্দ্রীয় সরকারে আছি, তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে বামেরা নয় আমাদেরকে ভোট দিতে হবে। তাহলে তারা, মানুষ তো ভোট দিলেন। আজকে কি অবস্থায় তারা দাঁড়ালেন? তাহলে সেই যে আমরা সেটিং এর কথা বলেছিলাম, আজকে দিনের আলোর মতো পরিষ্কার তো এটা। এই রাজ্যে কি মুসলমানরা কোনোভাবে ব্যবহৃত হচ্ছেন তেজপাতা হিসেবে? এই রাজ্যের সাধারণ মানুষ ব্যবহৃত হচ্ছে। আপনি মতুয়াদের কথা বলুন, এসআইআর, এই এনআরসি, ওই সিএ এর সময় সার্টিফিকেট নিলেন টাকা দিয়ে, আবার এসআইআর এর সময় সার্টিফিকেট নিলেন টাকা দিয়ে। এখন কেন্দ্রীয় মন্ত্রী, আমার ভোটে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী, দিল্লিতে গিয়ে মিটিং করে বলছে আমি অবৈধ, অথচ মন্ত্রী বৈধ।
এটা কিরকম সিস্টেম হতে পারে বলুন তো? তাহলে এই যে মতুয়ারা, এই কোথাও রাজবংশীরা, এই কোথাও সংখ্যালঘু অংশের মানুষ, তারা এভাবে ব্যবহৃতই হতে থাকবেন? কেন হবে? এই প্রশ্নটাই তো আমরা করতে চাইছি। বাংলাদেশ নিয়ে যখন কথা হচ্ছে, বিজেপি বলছে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। ঠিক, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, তার বিরুদ্ধে বামপন্থীরা মিছিল করেছেন। বাংলাদেশে বৌদ্ধরাও আক্রান্ত। আপনি বিজেপিকে কোনো কথা বলতে শুনছেন? বলবে না। কেন বলবে না? কারণ ওইটা ওদের রাজনীতির ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ছে না। তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মতুয়া হোক, রাজবংশী হোক, আসলে মানুষ যে বিপর্যয়ের মধ্যে আছে, এবং সেই বিপর্যয় থেকে আমাকে একটা বিকল্প হাজির করতে হবে, এই অন্য ধরনের বিকল্পটাই আমরা বামপন্থীরা বলার চেষ্টা করছি। মুর্শিদাবাদ মালদা, আমি শেষের দিকে চলে এসেছি। মুর্শিদাবাদ মালদা নিয়ে বিরাট এখন এই মুহূর্তে চর্চা। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে মৌসম বেঞ্জিনুর আমি দেখলাম যে জয়েন করে গেলেন আবার ব্যাক টু নিজের প্যাভিলিয়ন। ফলে সবটা মিলিয়ে আপনাদেরও মুর্শিদাবাদ মালদাতে একটা প্রভাব একসময় ছিল, এখন কিরকম আছে আমার ঠিক জানা নেই, এটা আপনি বলতে পারবেন। ভোটে কতটা প্রভাব পড়তে পারে? আমরা তো চাই সর্বত্র এই প্রভাবটা পড়ুক। ধরুন এই যে মুর্শিদাবাদ, মালদায় মসজিদ হবে, হুমায়ুন কবির এখানে লড়বেন, ওখানে লড়বেন বলে চারিদিকে এত কথা। তো হুমায়ুন কবিরের যদি মানুষের জন্য এত কাজ করার ছিল, তাহলে ওখানে যে বিড়ি শ্রমিকরা, সর্বোচ্চ মাইনে তাদের মাসে 4,000 টাকা, নারী বিড়ি শ্রমিক হলে আরো কম, 2,000 2,500 টাকা, সংসার চলে? আমাদের আপনাদের সংসার চলবে এতে? তাহলে সেই বিড়ি শ্রমিকদের জন্য উনি এতদিন মন্ত্রী ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, বিধায়ক ছিলেন, কি করলেন? কিছু তো করলেন না। মালদা মুর্শিদাবাদে গঙ্গা পদ্মার ভাঙনে ভয়ঙ্কর মানুষ বিপর্যস্ত, অনেকবার আপনারাও খবর করেছেন। সেখানে ভূতনির চরে ডিওয়াইএফআই একটা পাঠশালা খুললো সুবোধ চৌধুরীর নামে, বিকল্প পাঠশালা, যেখানে ছেলেমেয়েরা এসে পড়াশোনা করবে। এইটা তো ওনাদের করার কথা ছিল। তাহলে এই বিকল্প আমরা হাজির করছি। আর মানুষ যখন নিজের জীবনের রুটি রুজির যন্ত্রণায় বিকল্প হিসেবে বামপন্থীদের পাচ্ছেন, আমরা অবশ্যই আশা করি এবার মালদা মুর্শিদাবাদ সহ অন্যত্র অবশ্যই ভালো ফলাফল হবে। আচ্ছা, এই এই খারাপ সময়ের মধ্যে বামেদের তো সত্যি খারাপ সময় যাচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। মানুষের খারাপ সময় যাচ্ছে, না, বামেদের মানুষের খারাপ সময় যাচ্ছে বলেই বামেদের খারাপ সময়। বামেরা যখন শক্তিশালী ছিল মানুষের খারাপ সময় যায়নি। এখন বামেদের খারাপ সময় মানে মানুষের খারাপ সময়। না, এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে এত রক্ত গরমটা হচ্ছে কোথা থেকে? মানুষ যন্ত্রণায় আছে বলেই তো রক্ত গরম হয়। আপনি যদি নিজে খেতে না পাচ্ছেন, তাহলে তো আপনার রক্ত গরম হবেই। ওরা নানাভাবে হচ্ছে যে চাপা দেওয়ার চেষ্টা করছে, না বাবা হবে, বাবা তোর এইটা হবে, তোর ওইটা হবে, তোর সেইটা করে দেবো, ওইটা করে দেবো, কিন্তু হলো না তো কিছু। ধরুন একজন লোক আপনার এই এই- এই যে এইটা চুরি করেছে, হ্যাঁ, এই বুমটা চুরি করেছে, তাহলে কি বুম চুরি হয়েছে মানে চোরের বিরুদ্ধে আপনি এফআইআর করবেন, তদন্ত হবে তো? কেন্দ্রের রাজ্যের সরকার আপনার এই বুমটা চুরি করেছে, কেন্দ্রের সরকার যদি এসে গোটা বড়বাজার এসপ্ল্যানেড চত্বরে বুম বিক্রি বন্ধ করে দেয়, তাহলে কি আপনার সমস্যার সমাধান হবে? একদমই না। 100 দিনের কাজে তো তাই হলো। 100 দিনের কাজে কারা চুরি করেছে সেটা গোটা বাংলার মানুষ জানে। বিজেপি বললো 100 দিনের কাজে টাকা বন্ধ, কেন্দ্রের সরকার বললো কেন? দুর্নীতিগ্রস্তদের ধরার কথা ছিল তো। সেন্ট্রাল টিম এলো, বড় বড় গাড়ি নিয়ে ঘুরলো, খাতায় প্যাডের নাম লিখলো, মিডিয়ায় খবর হলো, অনেক মিডিয়া খবর করেছেন, আপনারা করেছেন, অন্যরা করেছেন, যে কোন কোন দুর্নীতিগ্রস্তদের নাম উঠলো আর কি। একটা পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত থানায় একটা ডায়েরি হলো না, কোনো দুর্নীতিগ্রস্তের তদন্ত হলো না। এখন আবার বিকাশ ভট্টাচার্য মামলা করে 100 দিনের কাজের টাকা চালু করে। ফলে মানুষ তো নিজের চোখের সামনে দেখছেন যে আরে বাবা আমি বিপদে পড়েছি, আমার টাকা ওরা চুরি করলো বলে আমার টাকাটাই বন্ধ হয়ে গেল। এই যে একটা বোঝাপড়ার সিস্টেম, যে কারুর কিছু হবে না, যেও বা জেলে যাবে, আবার কিছুদিন পর জামিনে চলে আসবে, সে একটু অন্যরকম একটু কথা বলবে, একটু অন্য ধরনের হালকা রসের কথা বলবে, যাতে তার দুর্নীতিগ্রস্ত ইমেজটা বদলে গিয়ে তার প্রেমিক সত্তা সামনে চলে আসে। ইমেজ বিল্ডিং এর চেষ্টা হবে ওইসব যারা সব আছে ভোট কনসালটেন্ট তাদের দিয়ে, আর মানুষ যে তিমিরে সেই তিমিরেই থাকবে। আমরা বলছি এইটা হবে না, মানুষের ওই যন্ত্রণার জায়গা থেকে বদলাতে হবে, সেই জন্য স্টিয়ারিংটাও বাদিকে ঘোরাতে হবে। আমার শেষ প্রশ্ন সেটা হলো, আপনি হার্ড লাইনের কমিউনিস্ট না সফট লাইনের কমিউনিস্ট? আমি কমিউনিস্ট হওয়ার চেষ্টায় আছি। গোটা জীবন, এখনো বহু জীবন পড়ে রয়েছে, আরো ঝড়ঝঞ্ঝার মধ্যে আমি এই রাস্তায় যদি যেতে পারি, তাহলে জীবনের শেষ দিন গিয়ে বলতে পারবো যে আমি কমিউনিস্টটা ঠিকঠাক হতে পেরেছি। কিন্তু হার্ড লাইনে বিশ্বাস করেন তো? মানুষের জন্য যে লাইন প্রয়োজন আমি সেই লাইনেই বিশ্বাস করি। বন্দুকের নল ক্ষমতার উৎস, এবং সেই নল, হ্যাঁ। তার পরের লাইনটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যে সেই নলকে নিয়ন্ত্রণ করতে হবে তার নির্দিষ্ট ফ্রেমের মধ্যে দিয়ে। কিন্তু সংশোধনবাদী ঝোঁকটা পার্টির মধ্যে দেখছেন না? কিরকম? ভোট গণতন্ত্র এটা তো একটা ফেবিয়ান মতবাদ, এটা তো আমাদের মার্ক্সবাদের বিরোধী। আমার না, কোথাও মার্ক্সবাদের বিরোধী বলে এটা তো আমার কোনো এরকম বইতে আমি পড়িনি। ভারতবর্ষের এখন আমাদের, আপনাকে পার্টি কর্মসূচি বিরাট ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা ভারতবর্ষে যে পরিস্থিতির মধ্যে আছি, ভারতবর্ষের মানুষের আস্থা এখনো এই ব্যবস্থার মধ্যে আছে। ফলে এই ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন যারা হয়ে গেছিলেন, তাদের তো আপনি এখন ফলাফল দেখছেনই চোখের সামনে। তাদের পথটা ভুল ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে করছে সেটা খুব ভালো হচ্ছে না। যাই হোক,
কিন্তু এই গোটা ব্যবস্থা থেকে ছেড়ে চলে যাওয়াটা এটা সঠিক নয় বলেই আমাদের পার্টি এখনো বিশ্বাস করে, আমিও তাই বিশ্বাস করি। তাহলে এই ব্যবস্থার মধ্যে থেকে এই ব্যবস্থাটাকে যারা ঘুণ ধরিয়ে দিচ্ছে, যারা নোংরা করে দিচ্ছে এই ব্যবস্থাটাকে, তাদের ক্লিনজিং এর ব্যবস্থা করার জন্যই আমাদের লড়াই। আমার সঙ্গে ছিলেন কলতান দাশগুপ্ত, এবং তার সঙ্গে যা কথা বললাম সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে ভালো লেগেছে ইন্টারভিউটা। খুবই ভালো, ভালো লেগেছে তো? খুবই ভালো। আমি এখনো পর্যন্ত পেছনে গার্ডরেলটা দেখতে পাচ্ছি, দেখবো কলতান আবার পরবর্তীকালে হার্ডলাইনার হিসেবে কি করে এই ব্যারিকেড ভাঙে। তবে যারা আপনারা রয়েছেন, কলতান যা বললেন তা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কি মতামত। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।